নুরি মহব্বত পর্ব ষষ্ঠ। তাবাসসুম তাজরি। এভাবে আর কতদিন আহিল? আহিল তার বিছানায় হেলান দিয়ে বসে কোলের ওপর ল্যাপটপ নিয়ে একমনে কি যেন দেখছিল। চুলগুলো একটু উস্কো খুস্কো, বিছানায় কাগজপত্র, জামা কাপড় আর পড়ার টেবিলের উপর কফির খালি মগটা অবিন্যস্তভাবে পড়ে আছে। তার মা এসে এসব দেখে দীর্ঘশ্বাস ফেলে তার অগোছালো রুম গুছিয়ে দিতে দিতে বলল কথাটা। আইল এক পলক মায়ের দিকে তাকিয়ে আবার স্ত্রীর দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কিভাবে? আইলার মা হাতের কাপড় রেখে ওর দিকে তাকালো। এরপর তিনি ধীর পায়ে বিছানার পাশে এসে দাঁড়িয়ে বললেন, কিভাবে মানে? এই যে নিজের চারপাশের একটা দেয়াল তুলে রেখেছিস, দিন নেই রাত নেই, শুধু হাসপাতাল আর নিজের এই ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রাখা। এইভাবে তোর বয়সের বাকি ছেলেদের দেখ, তারা কত ঘুরে বেড়াচ্ছে, জীবনটাকে উপভোগ করছে, আর তুই একটা বিষাদকে বুকে নিয়ে নিজের জীবনটাকে এভাবে শেষ করে দিচ্ছিস। কতদিন আর এভাবে থাকবি? আইল থমকালো ঠিকই, কিন্তু মুখ বিবর স্বাভাবিক রইল। নমির খোঁজ পাওয়ার কথা এখন জানালো না সে। বুকের ভেতর এক পলকের জন্য একটা চেনা যন্ত্রণা খেলে গেল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে ল্যাপটপটা বন্ধ করে পাশে রাখলো। উঠে দাঁড়িয়ে বলল, আমি তো ভালোই আছি মা, কোনো কিছু তো আটকে নেই। আমার কাজ, আমার ক্যারিয়ার, আমার জীবন সব তো ঠিকঠাকই চলছে। তাহলে শুধু শুধু কেন এসব ভাবছো? মা এবার ছেলের পিঠে হাত রাখলেন। ওনার কণ্ঠস্বরটা অনেক বেশি নরম হয়ে এলো। মায়ের চোখকে ফাঁকি দাও অত সহজ নয় আহিল। তুই বাইরে যতই ভালো থাকার নাটক করিস না কেন, আমি জানি তোর ভেতরের ক্ষতটা এখনো শুকায়নি। কিন্তু বাবা, যা হয়ে গেছে তা তো আর ফিরে আসবে না। নিজেকে এবার একটু মুক্তি দে। আমি জানি না তোদের মধ্যে কি হয়েছে, কেন হয়েছে, কিন্তু সময়টা তো ফিরিয়ে আনা সম্ভব নয়। আর না তো। বলতে বলতে থেমে গেলেন। এগুলো গত 3 বছর ধরে করা ওনার নিত্যদিনের আর্তনাদ। প্রথমে ছেলেটাকে ভুল বুঝেছিল, ভেবেছিল নওমি চলে যাওয়ার পেছনে ছেলেটার কোনো হাত আছে, কারণ তারা তো দেখেছে আইল ওকে কতটা ইগনোর করতো, কতটা কষ্ট দিত। পরে ধীরে ধীরে ছেলের প্রতি নরম হয়ে গেল। মা হয়ে কতদিন আর রাগ ধরে রাখতে পারে? আবার যখন শুনল নওমির বাবার বাড়ি গিয়ে আহিল সেসব শুনেছে, তখন তিনি দোটানায় পড়ে গেল। নওমিকে চেনে সে, কিন্তু নওমির হঠাৎ নিরুদ্দেশ তাকে ভাবাচ্ছিল। বর্তমানে ছেলের জন্য খুব করুণা হয়। আহিল খাবার থেকে শার্ট বের করতে করতে বলল, আম্মু, আমি বাইরে যাব, তুমি খেয়ে নিও, আমি বাসায় খাবো না। আজ তো তোর অফ ডে, তাহলে কোথায় যাবি? হুট করে একটা কাজ পড়ে গেছে বলে সে বেরিয়ে গেল। মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে তো গেল, কিন্তু কাজ হবে কি? বের হয়ে কাউকে ফোন দিল। আজকে স্কুল ছুটি। নমি তুই বসে আছে, আদনান ঘুমোচ্ছে। মাঝে দুদিন কেটে গেছে, আর আশ্চর্যজনকভাবে এই দুদিনে আহিলের ছায়াও দেখা যায়নি। ওরা ধরে নিয়েছে আহিল মেনে নিয়েছে যে নমি আর আদনানকেও পাবে না। হঠাৎ ভেতরের ঘর থেকে একটা চেনা ছোট্ট কান্নার মতো আদুরে আওয়াজ ভেসে এলো। আদনান উঠে গেছে নিশ্চয়ই। নমি মাত্র রান্নাঘরে গেল, তাই তুই ভেতরে রুমে গেল। আদনান বিছানার মাঝখানে বসে আছে, চোখ দুটো তখনও ঘুমে জড়ানো। এক হাত দিয়ে চোখ ডলছে আর কান্না করছে। তুই এগিয়ে গিয়ে বলল, কিরে বিচ্ছু, কি হয়েছে? তুই গলা শুনে পিটপিট করে তাকিয়ে আবার কান্না জুড়ে দিল। তুই এগিয়ে ওকে কোলে নিয়ে বলল, কিরে কাঁদছিস কেন? কাঁদিস না বাপ, চল তোকে মুখ ধুয়ে দিই। আদনান তুহির কোল থেকে নামার জন্য ছটফট করতে শুরু করলো। তুই ছাড়লে তো। তুই একে আরো শক্ত করে জড়িয়ে ধরে নরম গালে টুপটুপ করে কয়েকটা চুমু খেলো। তারপর আদুরে গলায় বলল, কত বড় ঘুম দিয়েছে, তবু ছটফট করছে দেখো। আদনান দরজার দিকে হাত বাড়িয়ে কান্না করতে করতে বলল, মা। তুই হতাশা সুরে বলল, ভালো মুডে চকলেট চাইলে তুই, আর খারাপ মুডে আম্মা। আদনান বুঝলো কি না কে জানে, তবে চোখ পিটপিট করে বোঝার চেষ্টা চালালো। তুই আদনানকে কোলে নিয়ে ড্রয়িং রুমে আসতেই আদনান নওমিকে দেখে কোল থেকে নামার জন্য ছটফট করতে লাগলো। তুই ওকে নামিয়ে দিলে মেঝেতে পা পড়তে সে কুচকুচ করে হেঁটে গিয়ে নমির কোলের উপর আশ্রয় পড়ল। নমি হেসোকে ঝাপটে ধরে ওর পিঠে হাত বোলাতে বলল, আমার আব্বুর ঘুম শেষ, খালামণি উঠিয়ে দিয়েছে বুঝি? তুই রাগ দেখানোর ভান করে বলল, তোর ছেলেই উঠে পুরো বাড়ি মাথায় তুলেছে, এখন খালামণির দোষ? মা ছেলে মিলে আমার সাথে ষড়যন্ত্র করছিস?
নমি খিলখিল করে হেসে উঠল। মায়ের হাসি দেখে আদনানও হাসলো। সে মায়ের কোলে মুখ গুজে বলল, তুই পুষা। তুই চোখ পাকিয়ে বলল, আমি পচা? যা, চকলেট দিব না, আমি একা একা খাবো। কথাটা শুনে সে চোখ দুটো গোল গোল করে নমির কোল থেকে মাথা তুলে তুই দিকে তাকালো। ছোট্ট মাথায় বোধহয় হিসাবটা চট করে মিলে গেল। সেবার নমির কোল থেকে নামার চেষ্টা করলো। নমি ছেড়ে দিতেই গুটি গুটি পায়ে তুইয়ের কাছে গিয়ে পা জড়িয়ে ধরল। তুই অন্যদিকে তাকিয়ে বসে রইল। তুই ওকে কোলে নিচ্ছে না দেখে বহু কষ্টে সোফায় উঠে ওর কোলে বসলো জোর করে। তুই তবু ওর দিকে তাকাচ্ছে না। আদনান কাঁদো কাঁদো মুখ করে নমির দিকে তাকালো। নমি ওদের দিকে তাকিয়ে হাসছে। দুটাই পাগল। আদনান এবার নমির গলা জড়িয়ে ধরে মুখের সামনে তার টুকটুকে লাল ঠোঁট দুটো ফুলিয়ে এমন এক মায়াবী চাহনি দিল, যা দেখে যে কোনো পাষাণের মনও গলে চুর হয়ে যাবে। সেখানে তো তহি। আদনানের চালাকি দেখে নমি হেসেই কুল পাচ্ছিল না। তুই মুখ টিপে হেসে চট করে আদনানকে জড়িয়ে ধরল। চালাক বিচ্ছু, তুই তো পচা। তার কোলে জোর করে বসা হয়েছে, আবার ইমোশনাল ব্ল্যাকমেল করা হচ্ছে। তুই নরম হয়েছে বুঝতে পেরে ওর দুই গালে হাত রেখে আদনান মিষ্টি হেসে বলল, তুই ভালো। তুই হেসে বলল, চকলেটের জন্য খালামানি এখন আবার ভালো হয়ে গেল, তাই না? দেখলি তোর ছেলের কাণ্ড। আমি হেসে বলল, ছেলে আমার হলে কি হবে? কোলে পিঠে বড় তো তুমি করেছো, তাই তোমার তাই তোমার মতো হয়েছে। তুই মুখ বাঁকিয়ে সোফার পাশে রাখা ওর হ্যান্ড ব্যাগ থেকে একটা ছোট ক্যাডবেরি চকলেট বার বের করলো। সেটা আদনানের চোখের সামনে দোলাতেই বাচ্চার চোখ দুটো চকচক করে উঠল। প্যাকেটটা ছিঁড়ে ওর হাতে দিলে ও খুশি মনে খেতে শুরু করলো। চকলেটের শেষ অংশ খেয়ে এক টুকরো তুহির দিকে বাড়িয়ে দিয়ে বলল, খাও টুহি। তুই হেসে খেয়ে নিল, তারপর বলল, হয়েছে, অনেক চকলেট খেয়েছিস, এবার চল কাজ করবি। কাজ করে খেতে হয়, বুঝেছিস? তুই আদনানকে কোলে তুলে নিয়ে রান্নাঘরে চলে গেল। আদনান গোল গোল চোখে তাকিয়ে বোঝার চেষ্টা করছে। তুই ওকে স্ল্যাবের উপর বসিয়ে সিঙ্কের দিকে ইশারা করে বলল, এই যে তোমার ফিডারগুলো জমে আছে, এগুলো ধুতে হবে, ফাও ফাও খাওয়া বন্ধ। আদনান তো ভারী খুশি। পানি নিয়ে খেলতে কার না ভালো লাগে। তুই ওর হাত ধরে বোতলের মধ্যে ঢুকিয়ে বোতলটা ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করার চেষ্টা করতে লাগলো। আদনান খিলখিল করে হাসতে শুরু করলে নমি উপস্থিত হয় ওখানে। বোতল দেওয়া শেষ হতেই তুই ফিডারের নীল রঙের ক্যাপ আদনানের হাতের কবজিতে চুরির মতো গলিয়ে দিতে গেল। আদনান নিজের পুচকে হাত ঘুরিয়ে ঘুরিয়ে মহা আনন্দে পা দোলাতে দোলাতে আদো আদো বলে হাসতে হাসতে মোবাইল দেখা সারা বলতে লাগলো, হাই আই উই হা হা। তুই তো আদনানের এই নতুন ছড়া শুনে হেসেই খুন। সে আদনানের এই পাগলামিকে আরো বাড়িয়ে দেওয়ার জন্য নীল ক্যাপটা ওর কবজিতে আটকে দিয়ে ওর হাতটা ধরে ডুগডুগের মতো নাড়াতে নাড়াতে সুর মেলালো, ডবপট্টি ডবপট্টি ডবপট্টি। আদনান হেসে চিল্লিয়ে বলল, ডাবুপাতি ডাবুপতি। নবী ওদের কাণ্ড দেখে বিড়বিড় করলো, পাগলা গারদ থেকে পালিয়ে এসেছে বোধ হয়। ওই এগিয়ে এসে বলল, হয়েছে, থামো। কি শুরু করেছো দুটো? কাজ করি। তোমার কাজ করা লাগবে না, নামো। আদনান নাকচ করে বলল, না তুই আপু, ওর ঠান্ডা লেগে যাবে তো। একটুতে ঠান্ডা লাগে না, বুঝেছিস? আদনান নাম তো, দোয়া শেষ। না, চল, খেলবি না? ধরে বেঁধে ওকে নিয়ে আসলো। এরপর আদনানকে অর্ধেক নাস্তা খাওয়াতেই ঘরের বেল বেজে উঠল। মামি ব্রু কুচকে বলল, এখন আবার কে এসেছে? আমি দেখছি। তুই এটা পিপল দিয়ে দেখে বলল, আবরার এসেছে।
নমি আদনানের দিকে 1 চামচ নাস্তা বাড়িয়ে দিয়ে বলল, ভাই আসবে আগে বলনি তো? নমি কাঁধ উঁচিয়ে বলল, জানি না, আমায় কিছু বলেনি। তুই দরজা খুলতেই আপনার ভেতরে এলো। ভেতরে এসে থেমে আবার পেছনে ফিরে কাউকে ডাকলো, আসুন। তুই ভ্রু কুঁচকে তাকিয়ে আসে আপনার এই কথায় নমিও তাকালো ওদের দিকে। হঠাৎ দরজা দিয়ে একজনের ঢুকতে দেখে চমকে গেল ওরা। তুই এক প্রকার চেঁচিয়ে বলল, আপনি আবরার, ওনাকে কেন নিয়ে এসেছো? নমি চট করে দাঁড়িয়ে গেল, সাথে আদনানকে কোলে নিয়ে দূরে সরে গেল। আর কেউ নয়, ডক্টর আজলান আজাদ এসেছে। কিন্তু আবরার কেন ওনাকে এনেছে? কেন এসেছে? নিশ্চয়ই আদনানকে নিয়ে যেতে। এত ভাবনার মাঝে তুহির উচ্চস্বর শুনতে সে আবরারের সাথে তুমুল তর্কে লিপ্ত হয়েছে। তার গলার আওয়াজ স্বাভাবিকের চেয়ে কয়েক পর্দা উপরে চড়ে গেল। আবরার, তুমি নিজের জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছো। ওনাকে এই অবধি কেন এনেছো? আবরার ঠান্ডা মাথার মানুষ, সে ঠান্ডাভাবেই সব হ্যান্ডেল করতে চায়। এগিয়ে এসে বলল, তুই প্লিজ আগে চিৎকার বন্ধ করে একটু শান্ত হও। কি শান্ত হব? তুমি গলতে পারো, কিন্তু আমি না। তুই, ওদের মনে হয় এবার সামনাসামনি বসে কথা বলা দরকার। অনেক তো হলো, আর কতদিন এভাবে নিজের অতীত থেকে পালিয়ে বেড়াবে নওমি? তুই রাগ সামলে বলল, তুমি কি ভেবে এসব করেছো? আমি জানি না। আমি বুঝতে পারছি, নওমির স্কুলের ঠিকানাও তুমি দিয়েছিল। এবার আজলানের দিকে তাকিয়ে বলল, আপনি কি কথা বলবেন? আমি জানি না, কিন্তু নওমিকে কোনো রকম কথা শোনানোর চেষ্টা করবেন না, বলে দিলাম। আর না তো জবরদস্তি। আর যদি আদনানকে নেওয়ার চিন্তা থাকে তাহলে এখনই আসতে পারেন। আজলান এবার জবাব দিল, আমি আদনানকে কেড়ে নিতে আসিনি। আমার নিজের রক্ত, নিজের সন্তান। ওকে নিতে চাইলে আমি সহজে নিয়ে নিতে পারতাম, কিন্তু জোর করার ইচ্ছা কিংবা মন মানসিকতা কিছুই নেই। আমি শুধু এত বছর একটা ভুল বোঝাবুঝি মেটাতে চাই। তুই তাচ্ছিলের হাসি এসে বলল, হঠাৎ এত বছর পর আপনার এটা মনে হলো কেন যে এটা ভুল বোঝাবুঝি? কেনই বা মেটাতে ইচ্ছে হলো? আবরার নওমি এতক্ষণ সবটা দেখছিল, এখন আবরার তুইকে থামিয়ে দিল। তুই থাম তো, ওদের সত্যি কথা বলা প্রয়োজন। পুরো বিষয়টা আমরা কেউই জানি না, হতে পারে দুজনই পরিস্থিতির শিকার। তুই গরম চোখে তাকিয়ে বলল, যা মন চাই করো তুমি, বলে সে রুমের দিকে হাঁটা দিল। আবরার থেমে পেছন ফিরে বলল, নওমির ইচ্ছার বিরুদ্ধে যদি ওকে কোনো চাপ দেওয়া হয় সেটা ভালো হবে না, মাইন্ড ইট। আবরার, তোমাকে বলে রাখলাম। হান্নান করে চলে গেল ভেতরে। এদিকে আবরার ওর পেছনে পেছন যেতে যেতে বলল, ভাই, আপনার জন্য তো এখন আমার সংসার ভাঙতে বসেছে। আপনাকে সাহায্য করতে গিয়ে বউ আমাকে হুমকি দিচ্ছে। আজলান না চাইতেও হাসলো একটু। আবরার যেতে যেতেই বলল, ভাই, নওমিকে কোনো উল্টাপাল্টা কথা বলবেন না, জোর করবেন না কিন্তু। আবরার যেতেই আজলান ধীর পায়ে এগিয়ে গেল। নওমি আদনানকে শক্ত করে চেপে ধরে রেখেছে। ভয় নাকি চিন্তায় জানা নেই, কিন্তু ওর গা হাত পা কাঁপছে। আজলান ওর অবস্থা বুঝতে পেরে বলল, নওমি, নওমি প্লিজ একটু শান্ত হও। আমি আদনানকে কেড়ে নিতে আসিনি, আমি একটু কথা বলতে এসেছি। আমাদের মধ্যে যা হয়েছে এসব কেউ ষড়যন্ত্র করে করেছে। প্লিজ একটু ঠান্ডা মাথায় কথা বলি। নওমি নিজেকে ধাতস্থ করে ঠান্ডা কণ্ঠে বলল, আপনার সাথে বলার মতো কিছু নেই, যা হয়েছে সবই কাচের মতো পরিষ্কার। কিছু পরিষ্কার না প্লিজ, অনেক কিছু আমাদের আড়াল রয়ে গেছে, যার কারণে এই দূরত্ব। নওমি ওর কথা শুনতেই চাইছে না। আজলান একটা দীর্ঘশ্বাস ফেলে ওর সামনে এসে দাঁড়ালো। নওমি আজলানের দিকে না তাকিয়ে আদনানকে আরেকটু নিজের সাথে মিশিয়ে নিয়ে মুখ ফিরিয়ে রইল। সেই মুহূর্তে আজলানের কোনো কথাই শুনতে প্রস্তুত নয়। আজলান কিছুটা জোরের সুরে অথচ অত্যন্ত নরম গলায় বলল, প্লিজ নওমি, আজ তোমাকে আমার কথা শুনতেই হবে। আমি তোমাকে বসতে বলছি, প্লিজ একটু বসো। সব কথা শোনার পর যদি মনে হয় যে তুমি ঠিক, তাহলে বিশ্বাস করো আমি আর তোমাকে জোর করব না। আজলানের অনমনীয় জেদ আর আকুলতা দেখে সে আর ফিরিয়ে দিতে পারল না। এক প্রকার অনিচ্ছা আর ক্ষোভ নিয়েই সে সোফাটায় ধপ করে বসে পড়ল। আদনান মায়ের কোল ঘেঁটে তখন গোল গোল চোখে আজলানকে দেখছিল। আজলানও সেটা দেখেছে, কিন্তু তাকাতে পারছে না সে। নিজের ছেলেও হয়েও তার দিকে তাকাতে
তার ভাবতে হচ্ছে। ওর দিকে চোখ পড়লে কলিজা মোচড় দিয়ে উঠছে আজলানের। আজলান নমির মুখোমুখি একটা সিঙ্গেল সোফায় বসলো, কিন্তু কথা শুরু করার আগে সে ভেতরের রুমের দিকে তাকিয়ে গলা উঁচিয়ে ডাকলো, আবরার, তুহি, তোমরা প্লিজ একটু ড্রয়িং রুমে এসো। আমি চাই আজ যা কথা হবে তা তোমাদের সবার সামনেই হোক। আবরার তুহি ভেতরের রুম থেকে ধীর পায়ে বেরিয়ে এলো। তুহির মুখে তখনও অসন্তোষের ছাপ স্পষ্ট, আর আবরার বেশ গম্ভীর। সবাই বসার পর আজলান একটা গভীর শ্বাস নিয়ে নমির দিকে তাকালো। তার কণ্ঠস্বরটা সিরিয়াস। আমি এখনো জানি না আমাদের সাথে এই জঘন্য কাজটা কে করেছিল। আমি তোমাকে ইচ্ছে করে ভুল বুঝিনি না তো তুমি। তুই চুপ থাকতে পারলো না, কথার মাঝে বলে উঠল, নিজের স্ত্রীকে তো আপনি চিনতে পারেননি, হাতে যখন টান, তাহলে ওকে চিনেননি কেন? আদানকে চুরি করা বাচ্চা বলতেও তো আপনার বাধেনি। কথার মাঝে কথা বলায় আবার বিরক্ত হলো, কিন্তু আজলান বিচলিত না হয়ে বলল, আমি আদানকে চুরি করা বাচ্চা বলিনি, আমি উদাহরণ দিয়েছিলাম। তাছাড়া নমিকে আমি কখনোই এই বেশে দেখিনি। আমি নিশ্চয়ই আমার চেম্বারে আসা কোনো নারীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখব না, এটা আমার পেশাগত নীতিতেও পড়ে না। আমার জায়গায় অন্য কেউ থাকলেও এ নিকাবের আড়ালে নমিকে চট করে চিনতে পারতো না। তুই চুপ হয়ে গেল। এই পর্যায়ে নমি মুখ খুলো, জীবনের এমন একটা পর্যায়ে কাটিয়ে এসেছি যেখানে দুনিয়ার দিকে তাকালে দেখতাম অনেক মানুষ, কিন্তু আমার আপনার তালিকায় একজনও নেই। এত এত লোকের ভিড়ে কেউ যে আমাকে নিঃস্বার্থ ভালোবাসবে এমন কেউ ছিল না। তখন সব দিক শূন্য, দিশেহারা আমি। কিন্তু ভুলে গিয়েছিলাম পুরো দুনিয়ায় কেউ না থাকলেও একজন থাকে যে কখনোই মুখ ফিরিয়ে নেয় না, মন আল্লাহ তাআলা। মনে পড়তেই ফিরে গেলাম তার দরবারে, আর এ কারণেই আমার পরিবর্তন। থাকাকে শিখলাম মহান রব ছাড়া আপন বলতে কিছু নেই, আর ওনার দয়াতেই আজ আমি আর আমার আদনান এই কঠিন শহরে কঠিন জীবনে মাথা উঁচু করে বেঁচে আছি। তুই কিছু বলতে চাইলে আবরার থামিয়ে দিয়ে বলল, তুই প্লিজ আগে ওনাকে সে কথা শেষ করতে দাও। আজলান দীর্ঘশ্বাস ফেলে আবরার আবার বলতে শুরু করলো, আমি জানি না কে সেই ডায়েরিটা তোমার ড্রয়ারে রেখেছিল, আর কে বা বেনামি চিঠিগুলো দিয়েছিল তার হদিস আমি আজও পাইনি। আমি শুধু এটুকু বুঝতে পেরেছি আমরা দুজনই কোনো এক তৃতীয় ব্যক্তির কুৎসিত ষড়যন্ত্রের শিকার হয়েছিলাম, যার একমাত্র উদ্দেশ্য ছিল আমাদের আলাদা করা। ডায়েরি, চিঠি বলে তুই নমির দিকে তাকালো। নমি ঘাড় উঁচিয়ে মাথা নাড়ল, অর্থাৎ এ বিষয়ে সে কিছুই জানে না। আজলান নমির দিকে তাকিয়ে দেখলো ওর মুখে বিস্ময়। তোর মুখটা হা হয়ে গেছে। আজলান বুঝতে পারলো 3 বছর আগে থেকেই পর্দার আড়াল থেকে যে খেলাটা খেলা হয়েছিল তার একটা বড় অংশ নমি নিজেও কোনোদিন জানতে পারেনি। নমি সন্দেহের চোখে তাকিয়ে বলল, কিসের ডায়েরি, কিসের চিঠির কথা বলছেন আপনি? এটা আপনার মন করা গল্প নয়, তার গ্যারান্টি কি? মন করা গল্প বলার দরকার কি আমার? যা ক্ষতি হওয়ার তা কি আমার হয়নি? সেই ডায়েরি এবং চিঠিগুলো আমি বহু আগেই পুড়িয়ে ফেলেছি, না হয় তোমাদের সন্দেহ করতে হতো না আমার। তুই প্রশ্ন করলো, কি ছিল ডায়েরিতে? তোমার ড্রয়ার থেকে একটা ডায়েরি পেয়েছিলাম যেখানে লেখা ছিল, তুমি আমাকে কখনোই মেনে নিতে পারোনি, আমার অগোচরে অন্য কারোর সাথে জড়িয়ে পড়েছ। এরপর আজলান চিঠি আর ফোনের মেসেজের সব কথা খুলে বলল। নমি স্তব্ধ হয়ে আজলানের কথাগুলো শুনছিল। তার ফর্সা মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। সে হতভম্ব হয়ে বলল, আমি কোনোদিন ডায়েরি লিখতাম না, আর না কোনো চিঠি আমার কাছে এসেছে, আর আমার জীবনে আপনি ছাড়া। বলতে বলতে নমির গলাটা ধরে এলো। অপমানে আর তীব্র যন্ত্রণায় তার চোখ দুটো ঝাপসা হয়ে উঠল। হাসান ধীর কণ্ঠে বলল, আমি বুঝতে পারছি, কিন্তু সেই ডায়েরি হাতের লেখাটা হুবহু তোমার ছিল। অনেক চেষ্টা করেছি কোনোভাবে মিলানোর যে লেখাটা তোমার নয়, কিন্তু সেখানে আমি ব্যর্থ। এমন কোনো নিখুঁত লোক আমাদের পেছনে লেগেছিল যে তোমার হাতের অক্ষরগুলো অবিকল নকল করতে পেরেছিল। সেদিন ওই ডায়েরিটা দেখার পর আমার মাথা কাজ করেনি, কিন্তু আজ আমি বুঝতে পারছি কেউ একজন খুব ঠান্ডা মাথায় আমাদের তাসের ঘরের মতো ভেঙে গুড়িয়ে দিয়েছিল। সবাই এক প্রকার স্তব্ধ হয়ে গেছে। এত কিছু তার কল্পনাও করেনি। আপনি এসব নমির সাথে আলোচনা না করে ওকে ভুল বুঝলেন। ওকে কি বলা উচিত ছিল না? আজলান শান্ত চোখে নমির দিকে তাকালো। নমি তাকিয়ে থাকতে পারলো না, সে চোখ নামিয়ে নিল। আজলান সেভাবে তাকিয়ে বলল, আমি নমকে জিজ্ঞেস করেছি কি যা সেটা ওকেই বলতে বলো, আমি তোমাকে জিজ্ঞেস করিনি নমি।
নমি চুপ হয়ে আছে। আজলান হতাশা সুরে বলল, নমিকে আমি সেদিনই জিজ্ঞেস করেছিলাম যেদিন আননোন নাম্বার থেকে কল এসেছিল। কিন্তু নমি ভেবেছিল আমি তাকে সন্দেহ করছি। ইভেন যখন আবরারের ছবি দেখে জিজ্ঞেস করেছিলাম তখন সে কতটা রিয়েক্ট করেছিল জিজ্ঞেস করো তাকে। নমি ফুঁসে উঠে বলল, আমি রিয়েক্ট করেছি, কেন করেছিলাম সেটা আপনার ওই বড় বড় কৈফিয়তের মাঝে খুব সুন্দর চেপে গেল। বরং আমি খুব কম রিয়েক্ট করেছি বলতে হয়, শুধু আমার দোষটাই দেখলেন, নিজেরটা ঢেকে দিলেন। মানে আমি তো বলেছি তোমাকে ভুল বোঝাটা আমার ভুল ছিল। সেটা তো কোনো ভুলই নয়, এর চেয়ে বড় অপরাধ করেননি। আজলান অবাক চোখে তাকিয়ে বলল, কিসের কথা বলছো নমি, পরিষ্কার করে বলো। আপনার চরিত্র তো ধোয়া তুলসী পাতা, আপনি ঘরের বউ রেখে বাড়ির সম্পর্ক রাখেননি। আজলান চিল্লে বলল, হোয়াট, কি বলছো এসব? আমি কেন বাইরে কারোর সাথে সম্পর্ক রাখতে যাব?